আজ রাতে আমি সবাইকে এখানে স্বাগত জানাচ্ছি। কেউ জানে না কোন রাত তার জীবনের শেষ রাত। আগামী দিনটা কেউই দেখেনি, যেটা আছে সেটা আজই আছে। তাই আজ রাতে যা ঘটতে চলেছে তার জন্য সবাই প্রস্তুত হয়ে যাও। কারো যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে সেই মুহূর্তে চলে যেতে পারে। প্রার্থনা করব যে সে যেন নিরাপদে বাড়ি পৌঁছতে পারে, কেন পরে এখান থেকে বেরোনোটা মুশকিলই নয়, বলা যায় অসম্ভব। কেউ গেল না, আর এটাই তো আমি চাইছিলাম, যাতে কেউ না যায়। এবার শুরু হবে একটা ভয়ঙ্কর রাতের। তোমাদের সামনে আমার অ্যাসিস্ট্যান্ট একটা বড় বক্স নিয়ে আসবে, যার মধ্যে তোমরা সবাই তোমাদের মোবাইল ফোনগুলো রেখে দেবে, যাতে কারোর সাথে কারোর কোনো কন্ট্যাক্ট না থাকে। ভেরি গুড। এইভাবে আমার কথা মেনে চলবে তোমরা। এরপর পরবর্তী পর্যায়ে সবার সামনে একটা করে বক্স রাখা রয়েছে। এবার তোমরা প্রত্যেকে নিজের নিজের বক্সটা খোলো। দেখো, খামের উপর একটা নাম লেখা রয়েছে, আর খামের ভেতরে নিজেদের কাজগুলো লেখা। মনে রাখবে, তোমরা কেউ তোমাদের কাজের ব্যাপারে অন্য কাউকে জানাবে না, না হলে ফল কিন্তু খুবই খারাপ হবে। এখন তোমরা প্রত্যেকে নিজেদের নিজেদের ঘরে চলে যাও, আর যখনই ঘন্টা বাজবে তোমরা তোমাদের কাজ শুরু করে দেবে। মনে হচ্ছে কিছু একটা গোলমাল আছে। আমার খামটা তো ফাঁকা। গোলমাল কিচ্ছু নেই রোহিত, সবকিছু প্ল্যান মাফিকই হচ্ছে। তোমায় যেটা করতে হবে সেটা এই খামে লেখা নেই। এবার তোমার সামনে তাকাও, দেখো একটা ল্যাম্প রাখা রয়েছে, ওটার দিকে এগোও। এবার ওই ল্যাম্প অন হয়ে যাবে। সামনে একটা বক্স রয়েছে, সেটা খোলো, আর ওটাই তোমার মিশন। এটা তো গান। ঠিক বলেছ, এটা একটা গান। হাতে নাও ওটা। ওটাতে সাইলেন্সার লাগাও। খুব সাবধান, গানটা লোডেড। তুমি শুধু ওটা চালাবে রুম নাম্বার 2 যে আছে তার উপর। কিন্তু বলার সময় পেরিয়ে গেছে রোহিত, আর যে সময় চলে যায় তার ফিরে আসে না। এখন তো তোমায় গুলি চালাতেই হবে, না হলে তোমার উপর গুলি চলবে। কিন্তু আশা করি বুঝেছো।
আরে হাই। তুই এখানে কি করছিস? কিছু বুঝতেই পারছি না কোথায় যেতে হবে, জায়গাটা নতুন তো। আরে কোনো ব্যাপার নয় ভাই, একটা কাজ কর, একসাথে নিচে যাই, চল কিছু একটা খাবো আমরা সবাই। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, চল। লেটস গো। লেটস গো, ফিল ফ্রি। ও ওয়াও, ইজন্ট দিস আ বিউটিফুল প্লেস? তবে একটা কথা বলবো, গলাটা একটু ভিজে গেলেই না এই জায়গাটা আরো রঙিন হয়ে যাবে। হ্যাঁ মানব, তোর তো শুধু অজুহাত চাই ড্রিঙ্ক করার। এনিওয়েজ তোরা এখানে বস, আমি তোদের জন্য ড্রিঙ্ক বানিয়ে নিয়ে আসছি, ওকে? আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, তোমায় দেখে মনে হচ্ছে তুমি কোনো অপরাধ করেছো। এ কি বলছো তুমি? কি অপরাধ? আরে আমি তো মজা করছি, আমি তো বিয়ের কথা বলছিলাম। তুমি বিয়ে করে ফেলোনি তো? হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে, ইনফ্যাক্ট আমার ওয়াইফও এখানে আমার সঙ্গে আছে। রিয়েলি? দ্যাটস গ্রেট। বাই দ্য ওয়ে, আমি আঁচল, আর বার কাউন্টারে যে ড্রিঙ্ক বানাচ্ছে দ্যাটস মাই হাজবেন্ড মানব। বাই দ্য ওয়ে, তুমি কি করো? সেরকম কিছু নয়, আমি একজন আর্কিটেক্ট। ওহ গুড, দ্যাটস রিয়েলি কুল। থ্যাংক ইউ। আচ্ছা একটা কথা বলবো তোকে, এই যে আমার সুন্দরী বউকে দেখছিস, ওর একটা স্পেশাল কোয়ালিটি আছে। ওর নিজের হাজবেন্ডকে বাদ দিয়ে পৃথিবীর সমস্ত হাজবেন্ডকে লাভিং, কিউট, সিম্পল, সহজ সরল মনে করে, আর পৃথিবীর সমস্ত ভুল নিজের হাজবেন্ডের মধ্যে খুঁজে পায়। কি? ভেরি ফানি। এনিওয়েজ, আমাদের নতুন বন্ধুত্বের নামে আজকের এই সন্ধে চিয়ার্স। চিয়ার্স। এটা কিসের আওয়াজ? এটা তো মনে হচ্ছে মীনাক্ষীর গলা। কি? কারেন্টও চলে গেল, কিছু গোলমাল আছে। এটা তো গুলির আওয়াজ মনে হচ্ছে। মনে হচ্ছে এখান থেকে আওয়াজ এসেছে। মীনাক্ষী, মীনাক্ষী, মীনাক্ষী দরজা খোলো। দরজাটা খোলো। কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। কি করা উচিত আমাদের? মনে হচ্ছে দরজা ভাঙতে হবে। তুই পিছনে আয় প্লিজ। মীনাক্ষী, মীনাক্ষী, মীনাক্ষী কি হয়েছে তোমার? মীনাক্ষী, মীনাক্ষী কোথায়? মীনাক্ষী, মীনাক্ষী, কি হয়েছে ওর? মীনাক্ষী, 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 মীনাক্ষী চিৎকার করলে কেন? কি হয়েছে? মানব, মানব, এটা গেমের প্ল্যান নয় তো? আমি বলতে পারবো না। মীনাক্ষী, আরে, 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 Oh my God! কি হয়েছে ওর? ওর গুলি লেগেছে। ডু সামথিং। গুলি? আরে ওর সত্যি গুলি লেগেছে, এবার কি করবো? আমি 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 আমি- তোমরা এখানে থাকো, আমি ডক্টরকে ডেকে আনছি, তোরা থাক এখানে। আরে সেই বক্সটা কোথায় গেল যার মধ্যে আমরা মোবাইল ফোনগুলো রেখেছিলাম? রিল্যাক্স, রিল্যাক্স। রক্ত তো বন্ধই হচ্ছে না। কে ওখানে? তুমি তুমি এখানে কি করছো? সেই বক্সটা কোথায় যার মধ্যে আমরা মোবাইলগুলো রেখেছিলাম? ওই বক্সটা কেন দেবো তোমায়? জানো তো একবার ফোন দিয়ে দিলে তারপর তুমি আর ওটা পাবে আরে না। বকবক করা বন্ধ কর, তোর ইয়ার কি বলছে নাকি? ওদিকে মীনাক্ষীর গুলি লেগেছে, সে বক্সটা কোথায় তাড়াতাড়ি বল। আরে এটা তো প্ল্যানের রুল। আরে রুলস এর মধ্যে নেই, তাই জন্য তোকে জিজ্ঞেস করছি, বক্স কোথায় বল প্লিজ। কি হয়েছে? তোমরা এত চিৎকার চেঁচামেচি কেন করছো? আর হ্যাঁ, হঠাৎ করে অন্ধকার কি করে হয়ে গেল? কেউ একজন মীনাক্ষীকে গুলি করে দিয়েছে, আর সেটা প্ল্যানে ছিল না। গুলি লেগেছে, গুলি। পুলিশকে ডাকতে হবে এবার। গাইস, সেই বক্সটাও খুঁজে পাচ্ছি না যার মধ্যে আমরা মোবাইলগুলো রেখেছিলাম। আমার মোবাইলটা চাই, ডক্টরকে ডাকতে হবে, সিআইডি কে ডাকতে হবে, আমি কি করব? আমাদের বাইরে গিয়ে কোনো পিসিও থেকে ফোন করতে হবে। দরজা তো লক করা আছে, তালা লাগানো আছে মনে হচ্ছে, কিন্তু যেতে তো হবে। একটা কাজ করা যাক, ভেঙে ফেলি এটা। থ্যাংক গড আলটিমেটাম লাইট এসে গেছে। আসেনি, আনা হয়েছে। অন্ধকারে কত কষ্ট করে যে ফিউজটা ঠিক করেছি সেটা আমিই জানি। ছাড়ো ওর কথা, এখন চল তো একবার যাই, মীনাক্ষীকে গিয়ে দেখে আসি। না, কেন? ভাবতে হবে।
ওখানে যাওয়া উচিত হবে কিনা। একটা মানুষও চোখে পড়ছে না, একটা দোকানও খোলা নেই এখানে। সব প্রবলেম একসঙ্গে হওয়ার ছিল। আমাদের মোবাইল ফোনও হারিয়ে গেছে। ওই তো বাইক আছে। দাঁড়াও আরে দাঁড়াও ভাই থামো প্লিজ, আমাদের কথা শোনো ভাই, প্লিজ থামো, আমাদের সাহায্য করো ভাই, প্লিজ আমাদের সাহায্য করো প্লিজ। আরে কি হয়েছে নাকি একটা তোমাদের? সমস্যায় পড়েছি, একটু আর্জেন্ট ভাই, প্লিজ আমাদের সাহায্য করো ভাই, প্লিজ। কি হয়েছে? আমাদের একটা বন্ধু মরতে চলেছে। আমাদের সিআইডি আর অ্যাম্বুলেন্সকে ফোন করতে হবে। প্লিজ আমাদের হেল্প করো। তোমাদের কাছে ফোন আরে নেই? আমাদের কাছে ফোন থাকলে তোমাকে কেন থামাতাম আমরা? প্লিজ আমাদের সাহায্য করো। কথা বন্ধ করে তোমার ফোনটা দাও, আমাদের সিআইডি কে ফোন করতে হবে এই প্লিজ। দাঁড়াও। আরে দাঁড়াও, আমি ফোন করছি। প্লিজ একটু তাড়াতাড়ি করো, প্লিজ তাড়াতাড়ি করো। হ্যাঁ তাড়াতাড়ি করো। হ্যালো, গাইজ আমি ফোন করে দিয়েছি, অ্যাম্বুলেন্স এলো বলে। কোনো লাভ নেই মানব, মীনাক্ষী আর আমাদের মধ্যে নেই। যারা এই ঘটনাটা দেখেছে তারা এই রুমের মধ্যে থাকবে, বাকিরা সব এখান থেকে বাইরে চলে যাবে, কিন্তু বাড়ির বাইরে কেউ যাবে না। দিব্যা, এদের নাম অ্যাড্রেস সব নোট করে নাও। অভিজিৎ, হ্যাঁ ডক্টর সালুকে। এ দেখো, একে দুটো গুলি মেরেছে, একটা এখানে আর একটা এখানে। তাহলে আপনারা তিনজনই একে প্রথমবার দেখেন, তখন ও এই পজিশনেই ছিল? ও উপর হয়ে পড়েছিল। তোমরা তিনজনে প্রথমে হলে ছিলে, তারপর? স্যার আমি রোহিত, আঁচল আর আমার জন্য ড্রিঙ্ক বানাচ্ছিলাম হলে। তখনই একটা চিৎকার শুনেছি। স্যার দুটো গুলি চলার শব্দ শুনেছিলাম। আমরা তিনজন দৌড়ে এখানে আসি। আর মীনাক্ষী? যখন আপনি প্রথমবার দরজা ভেঙে ভেতরে ঢোকেন তখন মীনাক্ষী ছাড়া অন্য আর কেউ এখানে ছিল না। অভিজিৎ, হ্যাঁ, মৃত্যুর আগে হয়তো এ কিছু লিখবার চেষ্টা করেছিল। চুলে ঢাকা ছিল তাই ঠিকভাবে দেখা যায়নি। বুঝতে পারছি না কি লিখেছে, কি লিখতে পারে। আমি পড়ার চেষ্টা করছি। আচ্ছা, এই মীনাক্ষী মারা যাওয়ার আগে খুনির ব্যাপারে কিছু বলেছে আপনাদের? যে ওকে কে মেরেছে, কেন মেরেছে, বা দেখতে কেমন ছিল, নাম বা অন্য কিছু? জানি না স্যার, আমি তখনই বেরিয়ে গেছিলাম আপনাদেরকে ফোন করার জন্য। তোমরা দুজন তো ছিলে এখানে মীনাক্ষীর সঙ্গে। হ্যাঁ, কিন্তু ও কিছু বলতে পারেনি। মীনাক্ষী কিছু বলেনি, অথচ ও কিছু লিখতে চেয়েছিল। ও যে কিছু লিখতে চাইছিল সেটা নিশ্চয়ই দেখতে পেয়েছো, এটা তো বলনি আমাদের। আমি এই রুম থেকে কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম। জল আঁচল যাও প্লিজ, একটু জল নিয়ে এসো। আনছি। কিন্তু এখানে তো জল পাচ্ছি না। বাথরুমের কোনো কলে জল পড়ছে না। এসব এখনই হওয়ার ছিল। এক মিনিট, আমার রুমে জল আছে, আমি এখনই নিয়ে আসছি, দাঁড়াও। মীনাক্ষী, এই যে, এই নাও জল খাও। মীনাক্ষী, 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 মীনাক্ষী। যখন আমি ফিরে আসলাম তো মীনাক্ষী একলাই ছিল, রোহিত ছিল না এখানে। ইনফ্যাক্ট আমি আসার পরে রোহিত এসেছিল। আচ্ছা, তো তোমরা দুজন মীনাক্ষীকে ফেলে এই অবস্থায় কোথায় গিয়েছিলে? মানব অ্যাম্বুলেন্সের জন্য কল করতে গেছিল। স্যার আঁচল যখন জল আনতে গেল তখন আমি এই দরজা থেকে একটা আওয়াজ শুনলাম। আমার মনে হলো মীনাক্ষীর খুনি হয়তো, তো আমি ওটা দেখতে বাইরে গিয়েছিলাম। তারপর যখন ফিরে এলাম, আমার মীনাক্ষী আমাকে চিরকালের মতো ছেড়ে চলে গিয়েছিল। যদি খুনি এই দরজা দিয়ে বাইরে যায়, কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই ফেলে যাবে। দরজাটা ভালো করে চেক করো। অভিজিৎ, এই মীনাক্ষী মৃত্যুর আগে ইংলিশে দুটো অ্যালফাবেট লেখার চেষ্টা করেছিল, কে আর এ। কে আর এ? স্যার এটার কি মানে হতে পারে? হয়তো খুনির নাম। ঘরের এই দরজাটা
সোজা বাইরের দিকেই খোলে। হ্যাঁ, মনে হচ্ছে খুনি মীনাক্ষীকে মারার পর এই রাস্তা দিয়েই পালিয়ে যায়। সারিকা, ব্লাড স্যাম্পল নিয়ে নিয়েছো তো? হ্যাঁ। ল্যাবে গিয়ে অ্যানালাইজ করো। ওকে। ওই দিকটা একবার ভালো করে খুঁজে দেখো তো তুমি, যদি কোনো প্রমাণ পাও। আমি এদিকটা দেখছি। আমার মনে হয় অভিজিৎ, আসলে ঘটনাটা ঘটেছে মীনাক্ষী এখানে দাঁড়িয়েছিল, খুনি দরজা এসছিল, আরো ঘুরে খুনির দিকে তাকালো, খুনির হাতে বন্দুক দেখলো, আরো ঘুরে ছুটে পালাতে শুরু করলো। আর যখনই পালাতে গেল তখন সেই খুনি ওর পিঠের দিকে গুলি করলো। আর এই দেখো, যেখান দিয়ে গুলিটা বেরিয়েছে সেইখানে রক্তের হালকা হালকা ছিটে আছে, যেন কেউ স্প্রে করেছে। আর এইখানে দেখো, এতটা রক্ত, আর এখানে গুলি লেগেছে ভেতরে আছে। খুনিকে দেখে মীনাক্ষী বাথরুমের দিকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই খুনি ওকে গুলি করে দেয়। এই জন্যে মীনাক্ষী উপুড় হয়ে পড়ে। পঙ্কজ, স্যার, বাথরুমের ভিতরে আর আশপাশটা দেখো, গুলিটা পাওয়া যায় কিনা। ওকে স্যার। খুনি গুলি চালায় দরজার দিক থেকে। খুনির নাম হলো কে এ। তার মানে মীনাক্ষীকে এই বন্দুকটা দিয়ে মারা হয়েছে। আপনার নাম? পরেশ। পরেশ, আপনি? স্যার আমার নাম সুনয়না। রোহিত, মানব, আঁচল, আপনি? দীপ্তি। অনিল। অনিল, আপনি? স্যার আমি করুণ। ও, করুণ। কে এ আর এ এন। নামের প্রথম অক্ষর কে আর দ্বিতীয়টা এ। মীনাক্ষী মারা যাওয়ার আগে মেঝেতে রক্ত দিয়ে খুনির নাম লিখতে চেয়েছিল। ও লিখেছিল কে আর এ। হয়তো তোমার নাম লেখার চেষ্টা করেছিল মিস্টার করুণ। স্যার এটা কি করে হবে স্যার? স্যার আমি তো এখানে ছিলামও না। আর শুধু তো আমি নই যার নাম কে আর এ দিয়ে শুরু হয়। স্যার করিশ্মার নামেও তো কে আর এই আসে না? করিশ্মা? করিশ্মাটা কে আর কোথায়? কি অবস্থা! কতক্ষণ ধরে রক্ত লাগিয়ে বসে থাকবো? বাহ, তোরা এখানে দাঁড়িয়ে আছিস? আমি তো কখন থেকে ঘরে শুয়ে রয়েছি রে। তোরা আমাকে খুঁজতে কেন আসিসনি? আমি লাশ সেজে শুয়েছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম। কি করিস তোরা? আপনি করিশ্মা, আপনারাও খেলছেন নাকি? হ্যাঁ, বলিসনি কেন তোরা? না, আমরা খেলছি না, আমরা সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ, আর এখন চুপচাপ দাঁড়িয়ে থাকো। যেটুকু প্রশ্ন করা হবে তার উত্তর দাও। কি চলছে এখানে? হ্যাঁ, এ কি বলছে? স্যার এটা একটা গেম। কিরকম গেম? স্যার আমরা সবাই ফ্রেন্ডস, আর প্রতিবার একটা করে জায়গায় গিয়ে এই গেমটা খেলি, মার্ডার গেম। আর আমরা চেষ্টা করি যে কেউ কাউকে না চেনবার। হ্যাঁ স্যার, আর এই গেমটায় একজন প্লেয়ার ভিকটিমের রোল করে, যেটা করিশ্মা প্লে করছিল। আর আমরা সবাই মিলে ওর খুনিকে প্রমাণ সহ ধরার চেষ্টা করছি স্যার। স্যার এই গেমে জানতে পারা যায় না যে খুনির চরিত্রে কে অভিনয় করছে, সেটা তো লাস্টে গিয়ে জানা যায় যখন কেস সলভ হয়ে যায়। হ্যাঁ স্যার। আচ্ছা, তো তোমাকে গুলি করা হয়েছিল? হ্যাঁ স্যার। স্যার অ্যাকচুয়ালি আমি ভিকটিম প্লে করছিলাম। আসলে এই গেমটাতে আমাদেরকে একটা প্রপ দেওয়া হয়। আমাকে এবার রক্ত দেওয়া হয়েছিল। তোমার খুনিটাকে? ওই
আমি খুনি। রোহিত, তুই এখানে কি করছিস? হ্যাঁ, আই এম সরি। স্যার, ইনস্ট্রাকশন অনুযায়ী করিশ্মাকে গুলি মারার পর ওর ঘরের সামনে রাখা পটে আমি গানটা রেখে দিয়েছিলাম। আচ্ছা, পঙ্কজ চেক করে দেখো তো। হ্যাঁ স্যার। কে অর্গানাইজ করে গেমটা? স্যার, আমরা দুজনেই এটা অর্গানাইজ করি। আমি নিজের গলা রেকর্ড করে এদের সবাইকে ইনস্ট্রাকশন দিই, আর সেই সঙ্গে এদের উপর নজরও রাখি। নজর রাখো কিভাবে? সিসিটিভি ক্যামেরা দিয়ে। কিন্তু স্যার, সিসিটিভি ক্যামেরা শুধু মেন হলেই আছে। আচ্ছা দিব্যা, একটু ফুটেজটা চেক করো। স্যার। আচ্ছা, তাহলে তোমরা জানো যে কে কোথায় আছে আর কি করছে, হ্যাঁ? আর গেমের নাম করে তোমরা মীনাক্ষীকে খুন করো। না স্যার, আমরা কাউকে খুন করিনি। মীনাক্ষী খুন হয়ে গেছে? হ্যাঁ স্যার, পরেশের সাথে মীনাক্ষীর নিশ্চয়ই কোনো পুরনো শত্রুতা ছিল। না না, আমি কোনো খুনটুন করিনি স্যার। রোহিত আর মীনাক্ষী আমার খুব ভালো বন্ধু স্যার, আর আমি এদের সবার থেকে এই গেমের জন্য 5,000 টাকা করে নিই ফিজ হিসেবে। স্যার, এই গেমটা তো আমাদের রুটি রুচি স্যার, আমি এটাকে কেন নষ্ট করব? স্যার। হ্যাঁ ফ্রেডি, আমি ভালো করে দেখে নিয়েছি, মীনাক্ষীকে খুন করে যে কেউ অন্য একটা দরজা দিয়ে খুব সহজেই বেরিয়ে যেতে পারে। স্যার, এই গানটা পাওয়া গেছে। এ তো নকল। নকল, এর মানে সেটা অন্য বন্দুক ছিল যেটা দিয়ে মীনাক্ষীকে খুন করা হয়। করণ আর করিশ্মা, সত্যি করে বলো, মীনাক্ষীর সঙ্গে তোমাদের কি শত্রুতা ছিল? স্যার, আমার এখানে কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই, আর মীনাক্ষীর সঙ্গেও আমার কোনো শত্রুতা ছিল না। তোমার? স্যার, ওর সঙ্গে আমার কোনো শত্রুতা ছিল না। স্যার, করিশ্মা এখানে মিথ্যে কথা বলছে। সত্যিটা হলো যে ওর আর মীনাক্ষীর মধ্যে কোনো ভালো সম্পর্ক ছিলই না। রোহিত আর করিশ্মা দুজন দুজনকে ভালোবাসতো, আর রোহিতের জীবনে যেদিন মীনাক্ষী এসে গেল, তারপর রোহিত মীনাক্ষীকে বিয়ে করে নিল। তারপর থেকে করিশ্মা ওদের উপর খুব জেলেসি করতো, আর সবসময় এই কথাটা বলতোই যে একদিন না একদিন বদলা নেবেই। দীপ্তি, বদলা নেওয়ার মানে এটা নয় যে আমি ওর খুন করে দেব। স্যার, আমি এটা করিনি স্যার। স্যার প্লিজ। একটা কথা বলো, তুমি তোমার রুম থেকে অল্প সময়ের জন্য হলেও বাইরে বেরিয়েছিলে? না স্যার, আমি আমার ঘর থেকে একদমই বেরোইনি স্যার। স্যার, আমি ওয়েট করছিলাম যে আমার রুমে কেউ আমাকে দেখতে আসবে, আমি বেরোইনি স্যার। তুমি করিশ্মাকে কখন গুলি করেছিলে? স্যার, 9:30 নাগাদ। 9:30? আর মীনাক্ষীর খুন হয় প্রায় 9:45টার সময়। প্রত্যেকটা রুমে 2টো করে দরজা আছে, একটা মেন দরজা আর একটা পিছনের দিকে দরজা। দেখো, 15 মিনিটের মধ্যে তুমি মীনাক্ষীকে খুন করে আবার তুমি তোমার রুমে ফিরে আসতে পারতে। স্যার, এটা ভুল অপবাদ স্যার। স্যার, আমি এটা করিনি স্যার, আমি তো ঘরেই ছিলাম। স্যার, সিসিটিভি ফুটেজ থেকে কিছু জানা গেল না। ভুল অপবাদ নাকি এটা সত্যি এক্ষুনি জানতে পারা যাবে। পুরবী, পঙ্কজ, এটা দেখো যে করিশ্মার রুম থেকে মীনাক্ষীর রুমে যেতে আসতে ঠিক কতটা সময় লাগে। এটা হলো করিশ্মার রুম। যদি করিশ্মাই মীনাক্ষীকে খুন করে থাকে তাহলে ও এখান দিয়েই বেরিয়ে গেছে। এবার দেখি মীনাক্ষী রুমে যেতে কতক্ষণ সময় লাগে। স্টপওয়াচ স্টার্ট করছি। 1 2 3। এদিকে দেখো ভাই, বেশি চালাকি কিন্তু একদমই ভালো নয়, কারণ পরে ততটাই সমস্যায় পড়তে হয়। তাই তোমরা তাড়াতাড়ি এটা বলে দাও যে কে আসলে মীনাক্ষীকে খুন করেছে আর কেন করেছে। এই হলো মীনাক্ষীর রুম। কতক্ষণ সময় লাগলো? 6 মিনিট।
মিনিট মানে করিশ্মাই মীনাক্ষীকে খুন করেছে? হ্যাঁ, কারণ 15 মিনিট হয়নি। আর যে কেউ 15 মিনিট এখানে খুন করে আবার করিশ্মার ঘরেও চলে যেতে পারে। না পঙ্কজ, করিশ্মা খুনি নয়। তোমার এমন কেন মনে হলো? কারণ এই দরজাটাকে দেখো, বাইরে থেকে এটা খুলছে না। দেখো, মানে মানে করিশ্মা মীনাক্ষী রুমে এখান দিয়ে যেতেই পারবে না। কারেক্ট। আর যদি কেউ মেন রোড থেকে আসতো তাহলে তো কেউ না কেউ দেখেই ফেলতো। এক্স্যাক্টলি। চলো স্যারকে গিয়ে বলি। আরে আরে ছাড়ো আমাকে, ছাড়ো বলছি আমি। আরে আমি সচিন, পুরো বিশ্বাস। আরে আমি সচিন, ছাড়ো আমাকে, পুরো ছাড়ো। আরে স্যার, বলো একটা। স্যার সরি। ছাগল, কি হচ্ছে স্যার? এই তুমি আগে লাফানো বন্ধ করো বলছি আমি। আরে একে দেখো। সচিন, কি হলো? স্যার, বাইরে আমি একটা বন্দুক দেখতে পেয়েছিলাম, আর যেই আমি বন্দুকটাকে তোলার জন্য এগোলাম, কেউ ভারী কিছু একটা দিয়ে আমার মাথায় আঘাত করলো। সেখানে আমি অজ্ঞান হয়ে গেলাম, আর যেই জ্ঞান ফিরলো আমার দেখলাম যে বন্দুকটা ওখানে নেই। এই আক্রমণটা খুনি তোমার ওপর করেছে আর বন্দুকটা নিয়ে পালিয়ে গেছে। তোমরা কি জানতে পারলে? স্যার, করিশ্মা খুনি হতে পারে না, কারণ মীনাক্ষীর রুমের ওই দরজা দিয়ে বাইরে তো বেরোনো যায়, কিন্তু ভেতরে ঢোকা যায় না, কারণ দরজাটা বাইরে দিয়ে খোলা যায় না। তার মানে হলো খুনি মেন দরজা দিয়েই ভিতরে ঢোকে। একটা কাজ করো, এদের প্রত্যেকের বয়ান নাও, কিন্তু আলাদাভাবে। যখন গুলি চলেছিল তখন তুমি কোথায় ছিলে? স্যার, আমি তো রুম নাম্বার 1-এ ছিলাম করণ আর অনিলের সাথে, কিন্তু করণ আগে বেরিয়ে গেছিল। ম্যাডাম, আমি দীপ্তি আর করণের সাথেই ছিলাম রুম নাম্বার 1-এ, কিন্তু করণ আগে চলে গিয়েছিল। স্যার, আমি তো রুমের মধ্যে অনিলা দীপ্তির সঙ্গে ছিলাম, কিন্তু তখনই আমার পেটে একটু গন্ডগোল মনে হলো আর আমি বাথরুমে চলে গেলাম। কিন্তু যখনই আমি বাথরুম থেকে গুলি চলার আওয়াজ শুনলাম তখন আমি ভয় পেয়ে গেলাম, আর তখনই আমি দৌড়ে বাইরে চলে গেলাম। স্যার, হঠাৎ করে কারেন্ট চলে গেল আর আমি একটা আওয়াজ শুনলাম। আমি দৌড়ে দৌড়ে এখানে এলাম, তারপর মিটার রুমে গেলাম ফিউজ পাল্টাতে। স্যার, আমি তো এখানে ছিলামই না। আমি তো কিছু জিনিসপত্র কিনতে মার্কেট গেছিলাম। আর হ্যাঁ, আসার সময় অনিল আর মানবের সাথে দেখা হয়েছিল। ও আপনাদেরই ফোন করে এই হোটেলে ফিরছিল। হ্যাঁ, যখন গুলি চলছিল তখন মেড বাড়িতে ছিল না। স্যার, এদের বয়ান অনুযায়ী কিন্তু সবার পারফেক্ট অ্যালিবাইজ, আর সবাই একে অপরের অ্যালিবাইকে কনফার্মও করছে। রোহিত, আঁচল আর মানব রুমে ছিল, অনিল আর দীপ্তি রুম নাম্বার 1-এ, করণ বাথরুমে গিয়েছিল, করিশ্মা নিজের রুমে ডেড বডির রোলে ছিল, ওয়েটার হলে এসেছিল, আর মেড হোটেলের বাইরে ছিল। এক মিনিট, করণ যখন গুলির শব্দ হয় তখন তুমি বাথরুমে ছিলে, তাই না? হ্যাঁ স্যার, আমি বলেছিলাম না আমার পেট খারাপ ছিল। এখন ঠিক আছে? হ্যাঁ স্যার, আগের থেকে ভালো আছে। শিওর? হ্যাঁ হ্যাঁ স্যার, পেটটা তো তখন খারাপ ছিল স্যার, এখন ঠিক মিথ্যে আছে। কথা বলছো তুমি। এখানে কোনো বাথরুমেই জল নেই। কি আঁচল? হ্যাঁ ঠিকই তো, জল তো ছিল না একদম। কোথায় ছিলে তুমি যখন গুলি চলে? কোথায় ছিলে তুমি? স্যার, আসলে আমার একজন শার্টাবাজকে ফোন করার ছিল শার্টটা লাগানোর জন্য। এই জন্য ওই মোবাইল ফোনের বাক্সটা ওইটাকে আমি তুলে স্টোর রুমের পাশের রুমে নিয়ে গেছিলাম, আর ওখানে তালা ভেঙে ফোন বাইরে বের করলাম আর ওকে ফোন করলাম। তোমার কি মনে হয় তুমি গল্প বানাবে আর আমরা বিশ্বাস করে নেব? স্যার, আমাকে বিশ্বাস করুন স্যার, আমি কোনো গল্প বলছি না স্যার। আমি স্টোর রুমের পাশের রুমটাতেই ছিলাম। আপনি যদি চান তাহলে আমার ফোনটা চেক করে দেখতে পারেন। স্যার, আমাকে বিশ্বাস করুন স্যার, আমি ওই স্টোর রুমের পাশের রুমটাতেই ছিলাম স্যার। কিন্তু ওই স্টোর রুমে আমি একটা আওয়াজ শুনেছিলাম, মনে হচ্ছিল কেউ যেন কাপড় বদলাচ্ছে। জামা কাপড় বদলাচ্ছিল? হ্যাঁ। শার্টটা খেলায় ফোন করেছিলে? শার্টটা খেলা? তোমার সঙ্গে পরে কথা বলছি আমি। স্টোর রুমটা চেক করতে হবে। এখানেই করণ কারোর জামা কাপড় বদলানোর শব্দ শুনতে পায়। ভালো করে তল্লাশি করো পুরো স্টোর রুমটার।
হয়েছে? স্যার এই যে কাপড়ের টুকরোটা পেলাম। কোথা থেকে? স্যার এখান থেকে। মনে হচ্ছে পালাতে গিয়ে এটা আটকে গিয়ে ছিঁড়ে গেছে। স্যার এই কাপড়ের টুকরোটা দেখে মনে হচ্ছে মীনাক্ষীর কাপড়ের। তার মানে মীনাক্ষী স্টোর রুমে এসেছিল। এখানে একটা কাজ করো, এটা ওর ড্রেসের সঙ্গে ম্যাচ করে দেখো। দেখো পুরবি। অভিজিৎ, এই দেখো, মীনাক্ষীর নাকের ভেতর থেকে আমি এইরকম একটা কিছু পেয়েছি। এগুলোকে আমি সারিকার কাছে ল্যাবে টেস্ট করতে পাঠিয়েছি। এগুলো? এক মিনিট। সারিকা? হ্যাঁ সারিকা, আচ্ছা, ওকে ওকে, গুড জব, গ্রেট। কি হলো? সারিকা বলল যে এটা প্লাস্টিকের টুকরো, প্লাস্টিক ফাইবার। ওর নাকে প্লাস্টিক ফাইবারস? অদ্ভুত ব্যাপার। অদ্ভুত কিছু নয়, কোনো মানুষের নাকের কাছাকাছি কোনো প্লাস্টিক ফাইবার যদি অনেকক্ষণ ধরে রাখা যায় তবে এটা হওয়া সম্ভব। আচ্ছা, প্লাস্টিক ফাইবার নাকে? স্যার। হ্যাঁ পুরবি। স্যার এই কাপড়ের টুকরোটা মীনাক্ষীর কাপড়ের মতোই, কিন্তু এই কাপড়ের টুকরোটা মীনাক্ষীর কাপড়ের নয়। মানে হলো একই রকমের অন্য কোনো কাপড়ের টুকরো। কিন্তু এই কাপড়ের টুকরো ওখানে পৌঁছলো কি করে? কে ছিল ওখানে? রবি, দেখো তো মীনাক্ষীর ড্রেসে কোনো লেবেল লাগানো আছে কিনা। স্যার। হ্যাঁ স্যার, টক্স ড্রেস হায়ার। ও, তাহলে এটা হায়ার করা ড্রেস ছিল। হ্যালো দয়া। আসুন আসুন স্যার, আসুন। একবার এটাকে দেখো, এই ড্রেসটা তোমার দোকানের? হ্যাঁ স্যার, এটা তো আমার দোকানেরই, কিন্তু স্যার এতে এত রক্ত কি করে লাগলো? একটা মেয়ে খুন হয়েছে, এটা তারই পোশাক। কি খুন? তোমার কাছে এরকম কতগুলো ড্রেস আছে? দুটো ড্রেস আছে স্যার। এই দুটো ড্রেস কে নিয়ে গেছিল, তার নাম বলো। এই হলো ওরা দুজন। ও, তো 2 নম্বর ড্রেস এর কাছে আছে। স্যার এটা তো জানতে পারা গেল যে মীনাক্ষীর মতন ড্রেস হায়ার করা হয়েছিল, কিন্তু এটা বুঝতে পারছি না যে এসব হলো কি করে। এটাই তো জানতে হবে পুরবি যে এই খুনি খেলা কি করে খেলা হয়েছে। প্লাস্টিকের টুকরো, প্লাস্টিক ফাইবার। কোনো মানুষের নাকের কাছাকাছি কোনো প্লাস্টিক ফাইবার যদি অনেকক্ষণ ধরে রাখা যায় তবে এটা হওয়া সম্ভব। স্যার আমি তো তখনই বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে আপনাদের ফোন করার জন্য। ওর আর মীনাক্ষীর মধ্যে সম্পর্কটা ভালো ছিল রোহিত না। আমার আসার পরে এসেছিল। হঠাৎ করে কারেন্ট চলে গেল আর আমি একটা আওয়াজ স্যার, শুনলাম। আঁচল যখন জল আনতে গিয়েছিল তখন এই দরজা থেকে আমি একটা আওয়াজ শুনেছিলাম। কিন্তু আমি স্যার স্টোররুমে একটা আওয়াজ শুনেছিলাম, কেউ যেন কাপড় বদলাচ্ছিল। স্যার, এখনো কি আপনার মনে হচ্ছে খুনি আমাদের মধ্যে কেউ একজন? একদমই। আর সে নিজেকে খুবই চালাক ভাবছে। এই কেসটা ঠিক ওই রকম যেরকমটা আপনারা সবাই বইয়ে পড়ে থাকবেন। একটা জায়গায় একজন মহিলার খুন হয়, অনেকগুলো সাসপেক্ট,
কিন্তু প্রত্যেকটা সাসপেক্টের কাছে পারফেক্ট অ্যালিবাই যে কে কোথায় ছিল। এবার সবার আগে আমরা মীনাক্ষীর স্বামী রোহিতকে দিয়েই শুরু করি। কি করব? সবার আগে স্বামীকেই সন্দেহ করা হয়, কিন্তু এই কেসে যখন গুলি চলে তখন রোহিত আঁচল আর মানবের সঙ্গে বাইরে ছিল, আর সেই জন্য এনাকে তো রোহিত, মানব আর আঁচল যখন দরজা ভেঙে ভিতরে ঢোকে তখন মীনাক্ষী বেঁচে ছিল আর যন্ত্রণায় ছটফট করছিল। তাহলে তো স্যার খুনি নিশ্চয়ই করণ হতে পারে। ও সবাইকে মিথ্যে বলেছে, আর ওই বুকির গল্পটা ও এক্ষুনি বানিয়ে বলল। হ্যাঁ, করণ। তুমি তো মিথ্যে কথা বলেছিলে না যে পেটে ব্যথা করছিল, আর যখন ধরা পড়লে তখন তুমি বললে যে তুমি বুকির সঙ্গে কথা বলছিলে। হ্যাঁ সচিন, তুমি খোঁজ নিয়েছো ওই বুকির ব্যাপারে? হ্যাঁ স্যার, আমি ওর বুকের সঙ্গে কথা বলেছি আর ওর কল রেকর্ডসও চেক করেছি। ও সত্যি ওর বুকের সঙ্গে কথা বলছিল যখন গুলিটা চলেছিল। ও হো হো হো, করণবাবু আপনি তো বেঁচে গেলেন। হ্যাঁ, মানব আর আঁচল, আপনাদের কাছে তো সঠিক যুক্তি রয়েছে। এই মীনাক্ষীর স্বামী রোহিত যখন গুলি চলে তখন আপনারা একসঙ্গেই ছিলেন, আর অনিল, আপনি আর দীপ্তি আপনারাও একসঙ্গে ছিলেন। তাহলে এরা চারজন তো বেঁচে গেল। স্যার, আপনি কি এখনো আমাকে সন্দেহ করছেন? না 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 না, পঙ্কজ আর পূরবী গিয়ে তো আপনার রুমটা চেক করে দেখলো। আপনি তো এই কেসটা থেকে বেঁচে গেছেন। স্যার, আমি তো নিরাপরাধ স্যার। হ্যাঁ, আপনি চিৎকার চেঁচামেচি শুনে আপনি এই রুমটাতে আসেন, তাই না? কিন্তু আপনার কাছে এমন কোনো সাক্ষী নেই যে বলতে পারে যে গুলি চলার সময় আপনি কোথায় ছিলেন। তো হতে পারে আপনি মীনাক্ষীকে খুন করার পরে এখানে এসেছেন। না স্যার, আমি সত্যি বলছি স্যার। আর শোনো না, তুমি তো হ্যাঁ স্যার, আমি তো রেশন নিতে বাইরে গেছিলাম। হ্যাঁ, বাইরে ছিলে। হ্যাঁ, আমরা খোঁজ নিয়েছি রেশনের দোকান থেকে। উনি বললেন যে শো শুরু হওয়ার 3 ঘন্টা আগে আপনি রেশন নিয়ে এখানে ফিরে আসেন, তবে ওখান থেকে হেঁটে আসলেও 20 মিনিট লাগে। বাকি সময় আপনি কোথায় ছিলেন? স্যার ওই আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম স্যার, আর আমি বলতে চাইছিলাম না যে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু আসলে এটা হয়েছিল যে ওই চিৎকার আর ওই গুলি করার শব্দ যা আপনারা শুনেছিলেন তার ঠিক 45 মিনিট আগেই মীনাক্ষী মারা গিয়েছিল। কি? মীনাক্ষী মারা গেছিল? কি বলছেন স্যার আপনি? কিন্তু স্যার, এটা কি করে হতে পারে? মীনাক্ষী তো তখন বেঁচে ছিল। আঁচল, মানব আর রোহিত যখন রুমের ভিতরে গিয়েছিল, মীনাক্ষী তখন ওখানে মীনাক্ষী ছিল না। মীনাক্ষীর বদলে অন্য কেউ ছিল। অন্ধকারের জন্য আপনারা কেউ সেটা বুঝতে পারেননি। মানব, তুমি অ্যাম্বুলেন্সকে ডাকতে আর সিআইডি কে কল করতে চলে গিয়েছিলে। ইয়েস স্যার। তোরা এখানেই থাক, আমি ডক্টরকে ডেকে আনছি আর সিআইডি কে ডাকছি। আঁচল, তুমি বাথরুমে গেলে, ওখানে জল ছিল না। বাথরুমের একটা কলেও জল আসছে না। এই জন্য জল আনার জন্য তুমি রুমের বাইরে গিয়েছিলে। আমার রুমে জল আছে, আমি নিয়ে আসছি। আর যখন তুমি জল নিয়ে ফিরে এলে তখন সেখানে আসল মীনাক্ষীর লাশ শুইয়ে দেওয়া হয়। মীনাক্ষী, ওঠো, এই নাও জল খাও। এর আগে একদম মীনাক্ষীর মতো দেখতে মীনাক্ষীর ড্রেসে, সুনয়না ম্যাডাম, ওখানে আপনি ছিলেন। আপনি সেই দোকান থেকে ড্রেস হায়ার করেন যেখান থেকে মীনাক্ষী ড্রেস হায়ার করেছিল। সেম টু সেম, একই রকম। না স্যার, আমি কেন করবো স্যার? আমি কেন মারবো স্যার? মীনাক্ষী তো প্রথমেই মারা গিয়েছিল।
ওর লাশটাকে প্লাস্টিকে বন্দি করে বিছানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল। আর যখন আপনারা দুজন রুমের বাইরে যান তখন সুনয়না ম্যাডাম মীনাক্ষীর লাশ বেড থেকে বের করে ওখানে শুইয়ে দেয়। আর আপনি ওখানে জল নিয়ে পৌঁছানোর আগেই সুনয়না ম্যাডামকে অন্য দরজা দিয়ে মিস্টার রোহিত বের করে দেয়। মীনাক্ষী, মীনাক্ষী, মীনাক্ষী! কি রোহিত বাবু, সত্যি তো? এই, পালানোর চেষ্টা করলে গুলি করে দেবো এক্ষুনি, বুঝেছিস? না স্যার, গুলি চালাবেন না প্লিজ। তোমরা কেন মীনাক্ষীকে মেরেছিলে? হ্যাঁ স্যার, মীনাক্ষী আমাকে ডিভোর্স দিতে চাইছিল। এরকমটা হলে আমার সর্বনাশ হয়ে যেত, আমার পথে এসে দাঁড়াতে হতো। আচ্ছা, আর ওই বন্দুকটা কি করে উধাও হলো? আর আমার উপর কে অ্যাটাক করেছিল? আমি মেরেছিলাম স্যার আপনাকে। স্যার, আমি মীনাক্ষীর রুম থেকে গার্ডার প্লাস্টিক নিয়ে বেরোচ্ছিলাম, তখন আঁচল জল নিয়ে আসছিল। ওকে দেখে আমি লুকোনোর চেষ্টা করছিলাম। ওই সময় আমার হাত থেকে বন্দুকটা পড়ে গেছিল, কিন্তু প্রথমে আমি ভাবলাম আমি জামা কাপড়টা চেঞ্জ করে আসি, নয়তো আমি ধরা পড়ে যেতে পারি। আর যতক্ষণ আমি ওখানে আসছিলাম আপনি বন্দুকটা দেখে ফেলেছিলেন, তাই আমি আপনাকে অ্যাটাক করেছিলাম। ও, তার মানে স্টোর রুমে তুমিই ছিলে, যার কণ্ঠস্বর করণ শুনেছিল। হ্যাঁ স্যার, ওটা আমিই ছিলাম, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। একটা রাস্তা আছে তোমাদের কাছে, জেলের রাস্তা। ওখান থেকে ফাঁসির রাস্তা তোমাদের আইন দেখাবে।